নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। চলুন তাহলে প্রথম টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন বাচ্চাদের বা বড়দের এই ধরনের প্যান্ট কিনে নিয়ে আসি, যে প্যান্টগুলোতে গার্ডার লাগানো থাকে, অনেক সময় কি হয়, গার্ডারটা না খুব টাইট থাকে। আর টাইট গার্ডার হওয়ার কারণে বাচ্চাদেরকে যখন আমরা পরাই, বাচ্চাদের কোমরে দাগ হয়ে যায়, রক্তটা ঠিক মতো চলাচল করতে পারে না, অনেক সময় র্যাশও উঠে যায়। তাই এরকম সমস্যা হলে যে কাজটি করবেন, এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল। এরকম গরম জল করে নিতে হবে। তারপর এটা কিন্তু নতুন অবস্থাতেই করলেই ভালো হয়। কোমরের অংশটাকে আপনারা এইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। গরম জলের কারণে দেখবেন যে গার্ডারটা আছে কোমরের, সেই গার্ডারটা অনেকটাই ঢেলা হয়ে যাবে। এরপর বাচ্চাদেরকে যদি আপনারা পরান, বাচ্চাদেরকে কোমরে কোনো রকম দাগ হবে না, অতিরিক্ত যে টাইট ভাব সেটা কেটে যাবে, এমনকি র্যাশ ওঠারও সম্ভাবনা থাকবে না। তাই এই আইডিয়াটি অবশ্যই যাদের বাড়িতে বাচ্চা আছে কাজে লাগাবেন, উপকার পাবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে। অনেক সময় কি হয়, হয়তো সকালবেলা ব্যস্ততায় থাকি, আগের দিন আলু কেটে রাখি, বা বাড়িতে হয়তো কোনো গেস্ট আসার কথা আছে, সেক্ষেত্রে অনেকটা আলু আমরা কেটে অনেকক্ষণ রেখে দিলে দেখা যায় আলুগুলো কালো হয়ে যায়, দাগ হয়ে যায়। আর এই আলুগুলো দিয়ে তরকারি করলেও খেতে ভালো লাগে না। তাই আলুগুলোকে একেবারে ফ্রেশ টাটকা আলু করার জন্য আলুর মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ বরফ। এখানে আমি বরফ ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। এবার এই বরফ জলের মধ্যে আলুটাকে আমরা ডুবিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরেই দেখবেন যে আলুগুলো আপনাদের একেবারে কালো হয়ে গেছিল, দেখতে ভীষণ বাজে লাগছিল, সেই আলুগুলো একেবারে ফ্রেশ টাটকা আলুর মতো হয়ে যাবে। এখানে আমি 2-3 বার জল দিয়ে আলুটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমাদের আলুগুলো। এই আলুটা কিন্তু আমি আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য কালো হয়ে গেছিল। এখন একেবারে টাটকা ফ্রেশ আলুর মতো হয়ে গেছে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে আমরা যখন খাবার বসাই জল বেশি দিয়ে ফেলি, আর এইভাবে জল বের হতে থাকে। তাই প্রেশার কুকারে আপনারা কখনো এইভাবে বাটির ব্যবহার করেছেন? কেন বাটির ব্যবহার করব? প্রেশার কুকারে যখনই আমরা ডাল বা কিছু রান্না করি, অনেক সময় আমরা ঠিকমতো বুঝতে পারি না যে জল কতটা দেব, বেশি দিয়ে ফেলি। আর যার কারণে সিটি ওঠার সময় ডালের অংশ, মানে ডালের জলটা বের হয়ে যায়, গ্যাস নোংরা হয়, ডালটাও নষ্ট হয়। একটি বাটি যদি আমরা প্রেশার কুকারের মধ্যে এইভাবে দিয়ে রাখতে পারি, জল যদি কোনো কারণে বেশিও হয় তাহলেও কিন্তু বন্ধুরা কোনো রকম সমস্যা নেই। দেখুন আমি ডালটা দিয়ে আপনাদের সিটি দিয়েও দেখাবো, কত সুন্দর সিটি উঠতে থাকবে, এক ফোঁটাও ডাল কিন্তু বের হবে না। আর ডালটাও আমাদের নোংরা মানে নষ্ট হবে না, সেই সঙ্গে আমাদের গ্যাসটাও কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, গরমকালে আমরা ডিম ফ্রিজে রেখে দিই যাতে ভালো থাকে, কিন্তু ডিম ফ্রিজে রাখার ফলে দেখা যায় ডিমগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়। আর আমাদের অনেক সময় দেখা যায় আমরা ডিম সেদ্ধ খাওয়ার জন্য বের করি, আর সেদ্ধ খাওয়ার জন্য এই ডিমগুলো বের করলে সেদ্ধ করতে সঙ্গে সঙ্গে বসাতে পারি না, কারণ সেদ্ধ করতে বসাতে গেলেই ডিমগুলো কিন্তু ঠান্ডা হওয়ার কারণে ফেটে যায়। তাই যখন খুব ব্যস্ত থাকি, কিভাবে এই ডিমগুলোকে নর্মাল টেম্পারেচারের মধ্যে আমরা তাড়াতাড়ি আনতে পারবো, তারই একটি টিপস শেয়ার করব। একটি পাত্রের মধ্যে আমি দেখুন সবগুলো ডিমকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর আমরা কি করব, আমরা যখন গ্যাসে রান্না করি দেখা যায় গ্যাসের দুপাশেই কিন্তু মানে দুপাশের গ্যাসটা জ্বালালে মাঝখানটা বেশ গরম থাকে, আর মাঝখানটায় ডিমের পাত্রটাকে আমরা যদি রেখে দিই,
খুব দ্রুত ডিম কিন্তু নর্মাল তাপমাত্রায় চলে আসবে, এমনকি আমরা এই ডিমটাকে সেদ্ধ বসাতে পারবো, ডিমটা ফাটবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারি। চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, সেই চা পাতাটাকে না ফেলবো না। এই চা পাতাটাকে কী করবো, একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি। এই গরম জলের মধ্যে এখানে আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি, আর 1-2 সেকেন্ডের জন্য একটু রেখে দেব। তারপর আমাদের যে কড়াইটা একেবারে পুড়ে গেছে, সেই পোড়া কড়াইয়ের মধ্যে চা পাতার গরম জলটাকে আমি দিয়ে দিচ্ছি। আর যে চা পাতাটা রয়েছে এটাকেও আমি ফেলবো না, এটাকে পরে কাজে লাগাবো। এই চা পাতার গরম জলটা দিয়ে পোড়া কড়াইটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আপনারা হাতে যদি সময় না থাকে 2-3 মিনিট রাখুন, আর যদি সময় থাকে জলটাকে ভালোভাবে ঠান্ডা করে নিন। এখানে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে দেখুন এইভাবে কড়াইটাকে একটু ডলে নিচ্ছি, তাহলে কড়াইয়ের যে পোড়া অংশটা সেটা কিন্তু 80% কোনো রকম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি জলটাকে ঢেলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এই দেখুন কড়াইটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এবার যে চা পাতাটা রেখে দিয়েছিলাম, সেই চা পাতাটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে এইভাবে সবার প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপর স্টিলের স্কচব্রাইট দিয়ে এইভাবে চা পাতাটা দিয়ে আমি একটু ডলে নিচ্ছি। এর ফলে চা পাতাটা স্ক্রাবের কাজ করবে, এমনকি কড়াইয়ের মধ্যে যে পোড়াটা ছিল খুব সহজে উঠে গেছে। জল দিয়ে ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখালাম। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, সোয়াবিন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় সোয়াবিন সেদ্ধ করার জন্য আমরা গ্যাসে বসাই, যাতে আমাদের গ্যাস খরচাটা হয়, কিন্তু গ্যাস খরচাটা আমরা নিজেরাই কমিয়ে ফেলতে পারি বা বাঁচিয়ে ফেলতে পারি। সোয়াবিন সেদ্ধ করার জন্য কোনো রকম আমাদের গ্যাস খরচা করতে লাগবে না। এখানে একটি পাত্রের মধ্যে আমি সোয়াবিনটাকে ঢেলে নিলাম। এবার আমাদের কি করতে হবে, জল, এখানে জল দেব, নর্মাল জল, যে জল আমরা খেয়ে থাকি নর্মাল টেম্পারেচারে রাখা, সেই জল দিয়ে সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সেদ্ধ করা ছাড়াও আমরা সোয়াবিনটাকে খুব সুন্দরভাবেই নরম করে নিতে পারি, শুধু একটু সময়ের প্রয়োজন। এখানে আমি সোয়াবিনটাকে 10 মিনিটের জন্য নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই জলের মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হলো নুন। নুন দিলে খুব তাড়াতাড়ি সোয়াবিনটা নরম হয়ে যাবে। 10 মিনিট পর এই দেখুন আমি সোয়াবিনগুলোকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। কোনো রকম এখানে আমাদের গ্যাস খরচা করতে লাগলো না। এতে কিন্তু আমাদের গ্যাসের খরচাটা কিছুটা হলেও কম হবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের খুন্তি থাকে। অনেক সময় দেখা যায় অনেক কিন্তু এক্সট্রা খুন্তি থাকে বা এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে, যেগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের ঝাঁঝরি হাতা বা খুন্তি দিয়েই কিন্তু আমাদের ঘরের সমস্যার কাজ আমরা খুব সহজ করে নিতে পারি। কিভাবে? এখানে আমি খুন্তিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ঝাঁঝরি হাতাও ব্যবহার করতে পারেন। পুরনো তো অনেক মোজা থাকে, এখানে একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি, যে মোজা কোনো কাজে ইউজ করা হতো না। মোজাটাকে খুন্তির মধ্যে আমি এইভাবে দেখুন পরিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে অনেক ফার্নিচার, অনেক জায়গা থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না। সেই সব জায়গায় দেখা যায় ঘর ঝাড় দেওয়াও হয় না, এমনকি ঘর মোছাও হয় না। ধুল ঝুল এমনকি নোংরা সেই সব জায়গায় জমতে থাকে, যার ফলে মাকড়সা, অন্যান্য পোকামাকড় বাসা তৈরি করে। তাই এই জায়গাগুলো আমরা কিভাবে পরিষ্কার করতে পারি? এখানে দেখুন, আপনারা যদি চান যে ধুলগুলো আছে বা ঝুল জমেছে সেগুলোকে পরিষ্কার করবেন, তাহলে মোজাটা ভেজানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে মোজাটাকে ঢুকিয়ে একটুখানি ডলবেন, খুব সহজেই নোংরাটা উঠে আসবে। আর যদি আপনারা সেই জায়গাটাকে মুছতে চান, ঘরের মেঝেটাকে, তাহলে মোজাটাকে ভিজিয়ে নেবেন আর এইভাবে
যেহেতু খুন্তিটা খুব পাতলা হওয়ায় খুব সহজেই ঢুকে যাচ্ছে, যেখানে আমার হাতের আঙ্গুলই পৌঁছাচ্ছিল না সেই জায়গাটায় কত সহজেই আমরা কিন্তু ঝাড় দিয়ে নিতে পারি, এমনকি মুছেও নিতে পারি। আর এতে আমাদের ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন, যে নোংরা ছিল খুব সহজেই নোংরাটা উঠে আসলো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।